পড়ছিলাম যে পাখি মন বোঝে না, কলমে মুন্নি আক্তার প্রিয়া, পর্ব সংখ্যা 2। রাহাত ভাই চলে যাওয়ার পরও আমি স্থির দাঁড়িয়ে আছি বেশ কিছুক্ষণ। দু চোখ টলমল করছে, কিন্তু আমি মোটেও কাটতে চাচ্ছি না। অন্তত এই মানুষটার দেওয়ার কষ্ট তো আমি কখনোই কাটতে চাই না। মাঝে মাঝে আসলে আমি বুঝতেই পারি না যে আমি কার উপর রাগ করব। রাহাত ভাইয়ের উপর, বাবা মায়ের উপর, নাকি নিজের ভাগ্যের উপর। অনেক ভাবলে রাগটা গিয়ে বাবা মায়ের উপরই বর্তায়। সারা জীবন যদি দুটো মানুষ একসাথে থাকতেই না পারে, তবে কেন তারা বিয়ে করেছিল, আর কেনই বা আমায় দুনিয়ায় এনেছিল? আজ তারা দুজনেই দুজনের জীবন নিয়ে আলাদা সুখে আছে, ভালো আছে। আর এদিকে আমি হয়ে গেছি অন্যের বাড়ির আশ্রিতা। রাহাত ভাই তো একদম ভুল কিছু বলেনি, ঠিকই বলেছে। তবে আমার যদি যোগ্যতা আর টাকা থাকতো, তাহলে আমি কখনোই রাহাত ভাইয়ের অপমান শুনে এই বাসায় থাকতাম না। আল্লাহ কবে যে আমার সহায় হবে কে জানে। রীতি ব্যাগ নিতে এসে আমার দিকে বিস্ময় নিয়ে তাকিয়ে আছে। কণ্ঠস্বরে বিস্ময় রেখে বলল, আপু কাঁদতেছো কেন তুমি? চোখ মুখ লাল হয়ে গেছে কেন? ভাইয়া আবার কিছু বলেছে তোমাকে? আমি বাম হাতের উল্টো পিঠে চোখ মুছে বললাম, স্কুলে যা তুই। আমিও গেলাম। আমি বাইরে বেরিয়ে দেখি চাচু ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে। সামনে ওবার গাড়ি। আমাকে দেখেই চাচু তাড়া দিয়ে বললেন, এসেছিস? ওঠ ওঠ, জলদি গাড়িতে ওঠ। চাচু ছাতাটা আমার মাথায় ধরলেন। 4-5 কদম আগালে ইউবার, অথচ তাও চাচু ছাতা নিয়ে এসেছে। শুধুমাত্র আমি যেন একটুও না ভিজি। আমার গলা ধরে আসছে, আবারও কান্না পাচ্ছে খুব। এই বাড়ির প্রতিটা মানুষ আমাকে এত ভালোবাসে, এত আদর করে, তাহলে রাহাত ভাই কেন সবসময় এমন করে আমার সাথে? এমনকি রাহাত ভাইয়ের ছোট চাচ্চুর বাসার সবাই আমাকে খুব আদর করে। এক বুক হাহাকার নিয়ে আমি গাড়িতে উঠে বসলাম। বাপাসের জানলা দিয়ে দেখতে পেলাম সিনথিয়া আপু রাহাত ভাইয়ের গাড়িতে উঠেছে। সিনথিয়া আপু রাহাত ভাইয়ের ছোট চাচ্চুর মেয়ে, ভীষণ সুন্দরী এবং তুখোর ভালো ছাত্রী। অনার্স ফাইনাল ইয়ারে পড়ছে এখন। আমাকে একদম পুতুলের মতো করে ট্রিট করে। পাশাপাশি বাড়ি হয়, অনেক সময় আপুর সাথে দেখা হয় আমার। ঘুরতে যাই, আড্ডা দিই। আমার খারাপটা এখানেই লাগে। মাঝে মাঝে এটাও খুব জানতে ইচ্ছে করে যে রাহাত ভাই আসলে ঠিক কোন কারণে আমাকে এতটা অপছন্দ করে। চাচ্চু আমাকে একদম কলেজের ভেতরে ঢুকিয়ে দিয়ে হাতে 500 টাকার নোট গুজে বললেন, যাওয়ার সময়ও যদি বৃষ্টি থাকে তাহলে সিএনজিতে করে চলে আসিস, রিকশায় উঠিস না, ভিজে যাবি। টাকা তো আছে আমার কাছে, এটাও রাখ। বলে চাচ্চু বিদায় নিয়ে চলে গেলেন। আমার ক্লাস 3 তলায়। সিঁড়ি ভেঙে উপরে ওঠার সময় দেখতে পেলাম জামিলা খালা সিঁড়ি ঝাড়ু দিচ্ছেন। তিনি আমাদের কলেজের আয়া। তার মতো অমায়িক মানুষ আমার এই ছোট্ট জীবনে খুব কম দেখেছি। আল্লাহ আমার থেকে আমার বাবা মাকে কেড়ে নিয়ে এলেও জীবনে এমন কিছু মানুষ দিয়েছেন যারা প্রত্যেকে আমায় খুব ভালোবাসে। তাদের মধ্যে জামিলা খালা একজন। কোনো এক অদ্ভুত কারণেই তিনি আমায় ভীষণ ভালোবাসেন। অবশ্য তার কাছে একটা ভ্যালিড রিজন আছে। আমার চেহারা নাকি তার মেয়ে মনির মতো। মেয়েটার বিয়ে হয়ে গেছে। শ্বশুর বাড়ি থেকে খুব কম আসা হয়। প্রায় খালা মেয়ের গল্প করেন আমার কাছে। আবার কিছুক্ষণ পরেই আমার মুখে হাত রেখে বলেন, তুমিও আমার মনি। জামিলা খালা এখনও আমায় খেয়াল করেননি। ধুলোবালিতে আমার অ্যালার্জি আছে। হাত দিয়ে মুখ ঢেকে পেছন থেকে জিজ্ঞেস করলাম, কেমন আছো খালা? খালা পেছনে তাকিয়ে আমায় দেখে হাসলেন। সঙ্গে সঙ্গে ঝাড়ু দেওয়া বন্ধ করে বলেন, ভালো আছি মা। এইখানে এখন অনেক ধুলাবালি। তুমি ক্যালাসে যাও, টিফিনের সময় কথা কমুনি। যাও যাও। খালা হয়তো তাড়া দিলেন যে আমি আর দাঁড়াতেই পারলাম না। শুধু যাওয়ার আগে বলে গেলাম, টিফিনের সময় দেখা করিয়েন কিন্তু। ক্লাসে গিয়ে দেখি মিতা, সায়রা সামনের বেঞ্চে বসে আছে। পাশের সিট ফাঁকা। এই বেঞ্চটা অবশ্য আমাদের জন্যই বরাদ্দ। আমরা কেউ দেরি করে আসলেও এখানে কেউ বসে না। সায়রা সরে বসে বলল, দেরি করলে কেন আজ? ব্যাগ রেখে পাশে বসে বললাম, বৃষ্টির জন্য দেরি হয়ে গেছে। ফিজিক্স হোমওয়ার্কটা করেছিস? আমি ঠোঁট উল্টালাম। ম্যাথ জিনিসটাই আমার ভীষণ অপছন্দ। তবু সায়েন্স নিতে হয়েছে বাধ্য হয়ে। এমন না যে আমাকে বাসার কেউ জোর করেছে। কিন্তু সেদিন জানলাম চাচিমণির খুব ইচ্ছে আমাকে ডাক্তার বানাবে, সেদিন থেকে মনে মনে পণ করেছিলাম, ম্যাথ ভীতি আমার চুলায় যাক, আমি সায়েন্সই নেব। কারণ চাচিমণিকে আমি ভীষণ ভালোবাসি। কিন্তু দিন দিন ম্যাথের জন্য আমার যা অবস্থা হচ্ছে, এতে করে ডাক্তার হওয়া তো দূরে থাক, সায়েন্স নিয়ে টিকে থাকতে পারবো কিনা সন্দেহ। না, করিনি, পারি না। দীর্ঘশ্বাস নিয়ে বললাম আমি। মিতাও করুণ স্বরে বলল, আমরাও তো করিনি। স্যার আজকে জানে মেরে ফেলবে একদম। ক্লাসের বাইরে নিয়ে দাঁড় করিয়ে রাখবে। কীরকম লজ্জার ব্যাপার হবে ভাব একবার। বিষয়টা আসলেই লজ্জার, কিন্তু না পারলে কি করার আছে? সায়রা আশ্বস্ত করে বলে, একটা উপায় কিন্তু আছে। আমিও মিতা দুজনেই জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালাম সায়রার দিকে। সায়রা আমার দিকে তাকিয়ে বলল, কিন্তু তোর হেল্প লাগবে। আরে বাল, আমি ম্যাথ পারলে তো হেল্প করব। উফ, তোকে ম্যাথ করতে বলিনি। তুই জীবনের কাছে ওর হোমওয়ার্ক খাতাটা চাইবি।
ফিজিক্স ক্লাস টিফিনের পর হবে। টিফিন টাইমে ওর খাতা দেখে অঙ্ক করে ফেলবো। আমি সঙ্গে সঙ্গে নাকচ করলাম। এর পেছনেও কারণ আছে। জীবন ক্লাসের টপার, সব টিচারদের পছন্দের ছাত্র। যেমন মেধাবী ছেলে তেমন সুদর্শন, আবার তেমনই ভাবওয়ালা। এত অল্প কথা বলে, ভালো ছাত্র বলে সবাই ওর বন্ধু হতে চায়, ওর সাথে বসতে চায়। ও যে ফিরিয়ে দেয় বিষয়টা এমনও না, কিন্তু ওর স্বল্পভাষী বিষয়টাই কেমন যেন অহংকার অহংকার মনে হয়। এগুলো অবশ্য খুব সিলি কারণ বললাম। আসল বিরক্তিকর কারণটা হলো জীবন আমাকে পছন্দ করে। কখনো মুখ ফুটে না বললেও ক্লাসের সবার নজরে এই বিষয়টা পড়েছে। যে ছেলে কখনো পরীক্ষার সময় কাউকে হেল্প করে না, সেই ছেলে গতবার সেকেন্ড ক্লাস টেস্টে যেচে আমাকে ম্যাথ দেখিয়েছে। তখন আমি খুশিতে গদগদ হয়ে গেলেও পরে যখন ধীরে ধীরে বুঝতে পারছিলাম জীবন আমাকে পছন্দ করতে শুরু করেছে, তখন থেকেই আমি দমে গেছি। প্রয়োজনীয় কথাটুকুও বলি না। ও সবসময় যেচে এসে কথা বলতে চায়, বলেও। সবসময় তো আর ইগনোর করতে পারি না। এসব দেখেই পুরো ক্লাস জেনেছে। ক্লাসের কত মেয়ে যে এই জন্য আমাকে দেখতে পারে না, হিংসে করে, তারও কোনো হিসাব নেই। মিতা পারে না, শুধু আমার পা ধরে বলে, প্লিজ একটুকু হেল্প কর। আমি আমার সিদ্ধান্তে অটল। না মানে না, কিছুতেই না। প্রয়োজনে আমি ক্লাসের বাইরে গিয়ে দাঁড়াবো, তবুও জীবনের থেকে হেল্প নেব না। এই রাগে টিফিনের আগে পুরো 4টা ক্লাসে সায়রা আর মিতা আমার সাথে কথা বলেনি। টিফিনের ঘন্টা বাজতেই সবাই হুড়মুড়িয়ে বাইরে চলে যাচ্ছে। আকাশ তখন সামনে এসে ঠাস করে একটা খাতা বেঞ্চের উপর রেখে বলল, নে গরিবের দল, অঙ্ক তো মনে হয় না করছিস, জটফট তুলে ফেল। বিস্ময়ে চোখ দুটো বড় বড় হয়ে গেল আমার। খাতার উপর আকাশের নাম দেখে আমি আরও বেশি অবাক হলাম। এই গাধাটা তো আমার চেয়েও অঙ্কে খারাপ, বিশেষ করে ফিজিক্সে। ও তাহলে অঙ্কটা করলো কিভাবে? মিতাও বিস্ময় নিয়ে জিজ্ঞেস করলো, তুই অঙ্ক করেছিস? হ্যাঁ করেছি, আর তোদেরও করতে দিলাম, কারণ আমার মনটাও আমার নামের মতোই বিশাল। আমরা এসিতে বসে ক্লাস করবো আর তোরা বাইরে দাঁড়িয়ে থাকবি, এটা আমার ভালো লাগতো না। সুমন এসে তখন আকাশের পিঠে চাপড় দিয়ে বলল, আরে শালা, আর কত ভাব নিবি? এরপর আমার দিকে তাকিয়ে সুমন বলল, আকাশ জীবনের কাছ থেকে খাতা নিয়ে হোমওয়ার্ক করেছে। সায়র জিজ্ঞেস করলো, আকাশ চাইলো আর জীবন হোমওয়ার্ক খাতা দিয়ে দিল? হ্যাঁ দিল, কারণ আকাশ বলেছে খাতাটা প্রিয়তা চাইছে, আর প্রিয়তা চাইলে জীবনও তো ওর নিজের জীবনও দিয়ে দিতে প্রস্তুত। হোমওয়ার্ক খাতা আর এমন কি? আমি অন্তত এই শেষ টুইস্টুকের জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। এভাবে আমার নাম ভাঙানোর কোনো মানে হয়? রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে আমি আকাশকে ধাওয়া করতে শুরু করি। আকাশও বাঁচতে তখন দৌড় দিল। এমন সময় সিঁড়ি দিয়ে নামতেই ওকে আমি ধরে ফেলি। চুল টেনে ধরে পিঠে ইচ্ছা মতো মারার সময় জমিলা খালা সেখানে চলে আসে। আমার হাত থেকে আকাশকে অনেক কষ্টে ছাড়াতে সক্ষম হয়। আকাশ মাথায় হাত রেখে বলে, এত নিষ্ঠুর তুই প্রিয়তা, মাথা ব্যথা করছে আমার। জীবনের সত্যি আর জীবন থাকবে না যদি তুই ওর জীবন সঙ্গী হোস। লাথি খাওয়ার আগেই চোখের সামনে থেকে দূর হ। আকাশ চলে যাওয়ার পর জামিলা খালা মাথায় হাত বুলিয়ে বল, না হা, কথায় কথায় এত রাগ করলে হয় মা? একটু শান্ত থাকতে পারো না? আরে ওরা কাজই করে এমন। যাই হোক, আপনি দুপুরে খেয়েছেন? না খামু এখন, তোমার কাছেই যাইতেছিলাম। একটা বাটি তিনি আমার হাতে দিয়ে বলেন, তোমার না মরিচ ভর্তা আর শুটকি ভর্তা অনেক পছন্দ, আজকে বানাইছি, আর খিচুড়ি রান্না করছি, বন্ধুদের নিয়ে খাও যাও। এসব কেন করছেন আবার? করবো না? মাইয়ার জন্য করতে পারুম না? আমি হেসে ফেললাম, বললাম অবশ্যই পারবেন। তারপর ইউনিফর্মের পকেট থেকে চাচুর দেওয়া সেই 500 টাকার নোটটা খালাকে দিয়ে বললাম, এটা রাখেন, বাজার করেন। খালা হাতের মুঠো খুলে টাকা দেখে সঙ্গে সঙ্গে আমাকে ফেরত দিয়ে বললেন, না না, আমি টাকা নিমো কেন? আমি দিতাছি তাই? তুমি কেন টাকা দিবা? নিয়ে যাও। আপনি যে আমার জন্য মাঝে মাঝে রান্না করে আনেন, আমি কি খাই না? তুমি এর বিনিময়ে টাকা দিবা? এটা বিনিময় না খালা, আমি তো আপনাদের অবস্থা জানি, বাসাও গিয়েছি। খালু অসুস্থ, কোনো কাজকর্ম করে না। আপনার একার এইটুকু বেতনের টাকা দিয়ে সংসার আর কতটুকুই বা ভালো চলে। আমি যদি চাকরি করতাম তাহলে আপনাদের সব দায়িত্বই নিয়ে নিতাম, কিন্তু একদিন দায়িত্ব নেব অবশ্যই। শুধু দোয়া করবেন আমার জন্য, আর টাকাটা রাখেন, যদি ফিরিয়ে দেন তাহলে আমি আর কখনো আপনার দেওয়া কিছু খাবো না। জমিলা খালা খুব আবেগী ও অভিমানী মানুষ, এখনও আবেগে কাঁদছেন তিনি। আমি আদরে হাতে মাথায় হাত বুলিয়ে বললাম, কাঁদবেন না একদম, এখন যান গিয়ে খেয়ে নিন, আমিও যাচ্ছি, টিফিনের সময় শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা মা যাও। আকাশের ওপর থেকে আপাতত রাগটা দমিয়ে রেখে ওদের নিয়েই খালা রান্না করা খিচুড়ি খেলাম। খালা এত ভালো রান্না করেন যে যতই খাই না কেন মন ভরে না। টিফিনের পরে 3টা ক্লাস হয়। এই 3টা ক্লাস করার মধ্যে যে এত বিরক্তি আর ক্লান্তি কাজ করে, ঘুমে দু চোখ বুজে আসে। ঝিমিয়ে ঝিমিয়ে ক্লাস করি। আজ তো আরও বেশি ঘুম পাচ্ছে। বাইরে যেভাবে রিমঝিম বৃষ্টি হচ্ছে, এখন যদি একটু বালিশে শুধু মাথাটা রাখা যেত, কি যে ভালো লাগতো। আমার অপেক্ষার প্রহর ফুরিয়ে ক্লাস 3টা শেষ হলো।
মিতা, সায়রা, আকাশ, সুমন ওরা বাস দিয়ে যায়, কারণ ওদের বাসা আমার বাসা থেকে অনেক দূরে। আমার কাছে এখন যা টাকা আছে মনে হয় না যে সিএনজি দিয়ে যেতে পারবো। তার মধ্যে আবার বৃষ্টি হচ্ছে, ভাড়াও নিশ্চয়ই চাইবে আকাশচুম্বী। তাই সিদ্ধান্ত নিয়েছি যা হওয়ার হবে রিক্সা দিয়ে যাব। ওরা বাসে ওঠার পর দরদাম করে একটা রিক্সা ঠিক করেছি। পেছনে কখন যে জীবন এসে দাঁড়িয়েছে খেয়াল করিনি। ও যখন বলল আমি কি তোমার সাথে যেতে পারি, আমি পিছু ফিরে তাকালাম। জীবনের মাথায় চুল কিছুটা ভিজে কপালে লিপটে আছে, তীক্ষ্ণ ওর দৃষ্টি। মেয়েটা পাগল হবেই বা না কেন। আমি স্থির হয়ে বললাম আমি তো বাসায় যাচ্ছি। আমিও বাসায় যাব। আমার চোখ দুটো বড় বড় হয়ে গেল। খুব সম্ভবত আমার এরকম রিয়েকশন দেখি জীবনে হেসে বলে ভয় নেই, তোমার বাসায় যাব না, আমাদের বাড়িতেই যাব। বৃষ্টির জন্য কোনো রিক্সা পাচ্ছি না, তুমি তো আমার বাড়ির সামনে দিয়ে যাও, তাই বলছিলাম। তবে তোমার যদি আপত্তি থাকে তাহলে ইটস ওকে। এভাবে তো বিপদে একটা মানুষের মুখের উপর না করা যায় না, তাই আমিও পারলাম না, বললাম ঠিক আছে। রিক্সা উঠে পাশাপাশি বসলেও জীবন একদম আড়ষ্ট হয়ে বসে আছে। ওর হাব ভাব দেখি অস্বস্তি লাগছে আমার। মনে হচ্ছে আমি ছেলে আর ও মেয়ে। যাই হোক, আমি কোনো কথা বললাম না, এমনকি জীবনও না। দুজনে চুপ করেছিলাম পুরোটা পথ। জীবনের বাসার সামনে আসার পর রিক্সা থামাতে বলল জীবন। নামার পর ভাড়া দেওয়া নিয়ে একচোট কথা বেজে গেল আমাদের। শেষ পর্যন্ত ভাড়াটা জীবনই দিল। ও চলে যাওয়ার পর আমি রিক্সার হুট নামিয়ে দিলাম। বৃষ্টির ছাট এসে চোখে মুখে পড়ছিল, আর অদ্ভুত আনন্দ হচ্ছিল আমার। কিছুটা শীত শীত করছিল, কিন্তু ভালোও লাগছিল। বৃষ্টিটা যেন আসলেই কেমন, কখনো মন ভালো করে দেয়, আবার কখনো মন খারাপ করে দেয়। তবে এখন আমার ভীষণ ভালো লাগছে। এই ভালো লাগার স্থায়িত্বকাল খুব কম। বাড়িতে ফিরে গোসল করে শুয়েছিলাম। ঘুমানোর পর আর আমার হুঁশ নেই। নিভু নিভু দৃষ্টিতে চোখ মেলে তাকানোর পর বুঝতে পারছিলাম শরীরটা তেমন সায় দিচ্ছে না, গরম হয়ে আছে শরীর। নিশ্চয়ই জ্বর তোর বাঁধিয়ে বসেছি। কোনো রকমের শরীরটাকে টেনে হিঁচড়ে তোলার পর আমি চাচ্চু আর চাচিমনের রুমে গেলাম। দরজা খোলা, কিন্তু ভেতরে কেউ নেই। হঠাৎ মনে পড়লো চাচ্চুদের আজ একটা দাওয়াত ছিল। আমি বাড়িতে এসেই কাউকে পাইনি। ওদের ফিরতে ফিরতে রাত হবে। পুরো একা বাসায় জ্বর নিয়ে এখন আমি করবোটা কি বুঝতে পারছি না। আমার কাছে তো জ্বরের ঔষধ নেই। শরীরটাকে টেনে আর নিজের রুম পর্যন্ত নিতে পারলাম না। চাচ্চুদের রুমের পাশেই বসার রুম, আমি সেখানে গিয়ে সোফায় শুয়ে পড়লাম। শরীর এত খারাপ লাগছে, কখন না আবার জ্ঞান হারিয়ে বসি। মেন দরজা খোলার শব্দ পেয়ে মনে হলো কেউ এসেছে। চাচুরা চলে এসেছে নিশ্চয়ই। আমি নিস্তেজ কণ্ঠে বললাম চাচিমণি এসেছো? কোনো জবাব এলো না। উত্তপ্ত চোখের পাতা দুটো মিলতেই দেখতে পেলাম সামনে ভ্রুকুচকে দাঁড়িয়ে আছেন রাহাত ভাই। আমি ঘোলাটে দৃষ্টি ফিরিয়ে নিলাম। তিনি নিরেট ভরা কণ্ঠে জিজ্ঞেস করলেন এখানে শুয়ে আছো কেন? এমনি। বাসায় কেউ এখনো আসেনি? না। তিনি কয়েক সেকেন্ড চুপ থেকে বলেন তুমি কি অসুস্থ? ওহ, ঠিক আছি, দেখে তো মনে হচ্ছে না। তিনি বোধহয় কিছুটা অস্বস্তি নিয়ে আমার কপালে হাত রাখলেন। নির্লিপ্ত কণ্ঠে বলেন জ্বর বাঁধিয়েছ? বৃষ্টিতে ভিজে? আমি জবাব দিলাম না। তিনি নিজেই সাথে জিজ্ঞেস করলেন মেডিসিন খেয়েছো? না। চলো ডাক্তারের কাছে যাই। না। না মানে? যাব না। আশ্রিতাদের প্রতি এত দয়া দেখাবেন না। রাহাত ভাইয়ের ছোঁয়াল শক্ত হয়ে এলো। বিরক্তি নিয়ে বলেন ঠিক আছে, তবে পড়ে পড়ে মরো, আমার কি। তিনি রাগে গজগজ করতে করতে নিজের রুমে চলে গেলেন। জ্বরে উত্তাপে শরীর পড়ছিল ঠিকই, কিন্তু তার চেয়েও বেশি পড়ছিল আমার মন। কারণ মন অন্তত এটা বুঝে গিয়েছে যে কিছু মানুষের কাছ থেকেও কোনোদিন নিজের হয় না। জ্বরের প্রকোপে কখন আমার চোখ লেগে এসেছিল জানি না। শরীর ঝাঁকুনি দিচ্ছিল, মাথা ব্যথা করছিল। অসহ্য যন্ত্রণা সহ্য করতে না পেরে যখন চোখ মেলে তাকালাম, তখন ঝাপসা দৃষ্টিতে দেখতে পেলাম আমি রাহাত ভাইয়ের খুব নিকটে। আরও কয়েক সেকেন্ড পর বুঝতে পারলাম আমি আসলে রাহাত ভাইয়ের কোলে। সে আমাকে কোলে নিয়ে খুব দ্রুত পা ফেলে হাঁটছে। কোথায় নিয়ে যাচ্ছে আমি জানি না, তবে আমি কি খুব বেশি ভারী? চাচিমনির খোকা নিশ্চয়ই আমার ভারী শরীরটা ঠিকঠাক কোলে নিতে পারছে না। এই প্রচণ্ড অসুস্থতার মাঝেও আমি হেসে ফেললাম। রাহাত ভাই ভীষণ বিরক্তিমাখা কণ্ঠে বলেন এভাবে হাসবে না তো প্রিয়তা, খুবই বিরক্ত লাগছে।